আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তো আজকে আমরা দেখব একটি লেনদেনের একাধিক নাম। নরমালি আমরা একটা লেনদেনের একটা নাম দেখে থাকি। যখন কোয়েশ্চেন একটু ভিন্ন হয় তখন নাম পরিবর্তনের কারণে আমরা কোয়েশ্চেনটা বুঝতে পারি না। সেক্ষেত্রে আমি একটু সামারি করে আনছি। একটা কোয়েশ্চেনের অনেকগুলো নাম হয়, সেগুলো একসাথে আনছি। আচ্ছা, প্রথমে আছে দেনাদার। দেনাদার কখন হয়? যখন আমরা বাকিতে পণ্য বিক্রয় করি কিন্তু টাকাটা এখনো হাতে আসে না, তখন আমরা বিক্রয়ের টাকাটা বিক্রয়কারীর নিকট থাকার কারণে অ্যাকাউন্টস রিসিভেবল হয়ে যায়। এই কারণে আমাদের দেনাদারটা হয়। কিন্তু দেনাদারের যে আরও কয়েকটা নাম আছে, যেমন প্রাপ্য হিসাব, বিক্রয় খতিয়ানের জের, এরপরে আছে পাওনা, এরপরে প্রদয় ঋণ। লেখা আছে ঋণ কিন্তু আছে কি প্রদয়, সেই ক্ষেত্রে এটা কিন্তু দেনাদার। এই দেনাদার আর প্রদয় ঋণের মধ্যে কোনো পার্থক্য নাই, নাম একই। এরপরে ঊর্ধ্বমন, সবগুলো একই জিনিস। আমরা এটাকে বলি অ্যাকাউন্ট রিসিভেবলস। আচ্ছা, এটা অবশ্যই ইনশাআল্লাহ সবাই বুঝতে পারছেন যারা। আচ্ছা, এরপরে দেখি পাওনাদার। পাওনাদারের মধ্যে আছে কি প্রদয় হিসাব, ক্রয় খতিয়ানের জের। এর আগে পড়ছে কি বিক্রয় খতিয়ানের জের। বিক্রয় খতিয়ানের জের হলে দেনাদার। বিক্রয় করলেই তো আমরা বাকিতে বিক্রয় করলেই তো আমরা দেনাদার সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমরা এইভাবে শর্টকাটে মনে রাখতে পারি, বিক্রয় খতিয়ানের জের যদি থাকে তাহলে আমরা দেনাদার শিখব, এবং বাকিতে ক্রয় করলে আমাদের কি হয় পাওনাদার হয়। সেক্ষেত্রে আমরা ক্রয়ের সাথে রিলেটেড করে আমরা পড়তে পারি সহজে, ক্রয় খতিয়ানের জের হলে পাওনাদার। এরপরে আছে এখানে দেনা, এরপরে আছে অর্থমন। আচ্ছা, এই যে অর্থমন, এরপরে ঊর্ধ্বমন বিষয়, এইগুলা যে লেনদেনগুলো আছে এগুলো খুব কম হয়। নর্মালি এগুলো হয় না, তবে কোয়েশ্চেন যদি একটু বেশি হার্ড হয় তখন এগুলো আসতে পারে। সেক্ষেত্রে আমরা এক ঝলক দেখে নিতে পারি। আর পাওনাদারের আরও একটা নাম আছে, ইংলিশে যেটা বলি আমরা অ্যাকাউন্ট পেয়েবলস। আচ্ছা, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন ইনশাল্লাহ। যাই হোক, এখন কনফিউশন হবে। এখানে আছে পাওনা, পাওনাটা আছে কোথায় দেনাদারের মধ্যে। এখানে আছে পাওনাদার, পাওনাদারের মধ্যে কি আছে দেনা আছে। সেক্ষেত্রে আপনার একটু কনফিউশনে পড়তে পারে যে দেনাদার এবং দেনা বিষয়টা মনে হয় একই, কিন্তু না। দেনা এবং দেনাদার বিষয়টা দুইটা ভিন্ন, একদমই উল্টো। এটা আমি রেড কালার করে দিই। এবং পাওনাদার এবং পাওনা বিষয়টা মনে হয় একই, কিন্তু না। পাওনা বিষয়টা পাওনাদারের উল্টাটা। অর্থাৎ দেনাদার আমরা একটু কপি করতে পারি। দেনাদার যে কথা, এইদিকে পাওনাটা একই কথা। অপরদিকে পাওনাদার যে কথা, এখানে দেনাটাও একই কথা। যদিও বিষয়টা মনে হচ্ছে ছোটখাটো বিষয়, তবে এইগুলা অনেকে কনফিউশন তৈরি করে। দেনাদারের দেনাদার যে কথা পাওনা একই কথা, পাওনাদার যে কথা দেনা একই কথা। এটা যদি না বুঝতে পারেন ভিডিওটা পজ দিবেন, পজ দিয়ে ঠান্ডা মাথায় 1 মিনিট ভাববেন। নিজের ব্রেনে সেট হলে তখন আপনি পজটা থামিয়ে এরপরে স্টেপে যাবেন। আচ্ছা, এটা ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি। এরপর আছে বিনিয়োগ। বিনিয়োগ আমরা পড়ছি ইনভেস্ট, ইংলিশে যেটা পড়ছি ইনভেস্ট। ইনভেস্ট। আচ্ছা, এটার এই আরো একটা নাম আছে লগ্নি। এরপর প্রদত্ত ঋণ, যেটা আমি ঋণটা অন্যজনকে দেই।
নর্মালি আমরা বন্ধু বান্ধবকে ঋণ দেই, হয়তো 1 লক্ষ টাকা ঋণ দিলাম, তো বললাম যে তাহলে এক এক বছর পর তুই আমাকে 10,000 টাকা বেশি দিবি। তো বিষয়টা এরকম হয়ে যায়, তখন প্রদত্ত ঋণ হিসাবে গণ্য হয় এবং এটা আমরা এক প্রকার বিনিয়োগ হিসাবে ধরতে পারি। এরপরে ঋণপত্র, সঞ্চয়পত্র, শেয়ার যদি কিনে ফেলি বা সার্টিফিকেট এরকম যদি থাকে, এটা খুব কম আসে, সার্টিফিকেটটা এটা খুব কমই আসে, এটা আমরা ক্রস দিতে পারি। আচ্ছা, এটা বাদ থাক আপাতত। এখানে ঊর্ধ্বমন যেটা আছে, অর্থমন যেটা আছে, এটা খুব একটা লাগে না। আচ্ছা, তাহলে আমাদের মূলত এই কয়েকটা লাগে। তো লগ্নি লাগে প্রদত্ত ঋণ, ঋণপত্র, সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র যেটা আমরা ব্যাংকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে টাকা রাখি, এটা একটা বিনিয়োগের মতো। 4 বছর, 5 বছর বা 10 বছর পর এটা আমরা ভাঙিয়া এরপর আমরা কোনো একটা কাজ করি, এটা হচ্ছে এক প্রকার বিনিয়োগ, বিনিয়োগের মধ্যে পড়ে। এরপরে শেয়ার, শেয়ার সহজ একটা বিষয়, এটা সবাই ইনশাল্লাহ বুঝেন। আচ্ছা, বিনিয়োগের উল্টো একটা দিক হচ্ছে ঋণ। ঋণ, এই ঋণের কয়েকটা নাম আছে: বন্ধকি ঋণ, গৃহীত ঋণ, এরপরে ব্যাংক ঋণ, ঋণপত্র, বন্ড, ডিবেঞ্চার। এই ডিবেঞ্চার হচ্ছে ইংলিশে, আর আরো একটা আছে ইংলিশে লোন যেটারে বলে। তো বিষয়টা একই, এটা ইংলিশ নাম হচ্ছে লোন। কিন্তু ছোটখাটো বিষয় এগুলো আমরা অনেক সময় ভুল করে ফেলি। ব্যাংক ঋণ এটা খুবই ব্যবহৃত হয়, বন্ধকি ঋণ হয় মাঝে মধ্যে, ঋণপত্র, বন্ড, ডিবেঞ্চার এগুলো খুব ব্যবহৃত হয়। এরপরে আছে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত একটা দায়, দায় হিসাব। এই ঋণ যে আছে এটাও দায়, এবং ব্যাংক জমাতিরিক্ত এটাও এটাও একটা দায়। তবে ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে চলতি দায় এবং ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। আচ্ছা, এই ব্যাংক জমাতিরিক্ত এটার আরো কয়েকটা নাম আছে: ব্যাংক ওভারড্রাফট, অর্থাৎ ইংলিশে যদি লেখেন OD, ওভারড্রাফট, অথবা লিখতে পারেন BOD, অর্থাৎ ব্যাংক ওভারড্রাফট। সাপোজ আপনার ব্যাংকে আছে 1 লক্ষ টাকা, এখন আপনার খুব প্রয়োজন হইতেছে, তখন আমি 1,20,000 টাকা উঠাবো, 1,20,000 টাকা উঠাবো। তাহলে আমাদের কি হয়, নর্মালি আমাদের 20,000 টাকা আমরা বেশি উঠিয়ে ফেলাইছি, তাহলে আমাদের এই 20,000 টাকাটা হচ্ছে ওভারড্রাফট, এটা আমাদের দায় হিসাবে গণ্য হবে। এটারে বলে, বাংলায় বলে ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ ব্যাংকে যা জমা আছে তার থেকে অতিরিক্ত আমরা তুলে ফেলি। এরপরে ক্রয় ফেরত। ক্রয় ফেরত, আমরা যখন ক্রয় করি তখন ওই পণ্যটার গুণগত মান বা কোনো একটা সমস্যার কারণে আমরা ফেরত পেয়ে থাকি। এটারই আরো একটা নাম আছে, এটারে বলে বহি ফেরত। এই বহি ফেরত যে কথা, ক্রয় ফেরত একই কথা। অন্যদিকে আছে বিক্রয় ফেরত। আমরা, ও আচ্ছা, এটা ভুল ভুল মনে হয় বলছি। ক্রয়, যেটা আমরা ক্রয় করি, কিনে নিয়ে আসি, তখন ওইটা আবার কখনো সমস্যার কারণে আমরা ফেরত দিয়ে আসি দোকানদারে, এটা বলে ক্রয় ফেরত। এবং কি বিক্রয় ফেরত যেটা আছে, বিক্রয় ফেরত হচ্ছে আমরা কোনো একটা জিনিস বিক্রি করছি, তখন ভোক্তার নিকট মনে হচ্ছে যে না, এই পণ্যটার গুণগত মান ভালো না, পছন্দ হয় নাই, আমি ওনার কাছে যা কথা দিয়েছিলাম যে না আমার পণ্যর গুণগত মান অতটুক, সেক্ষেত্রে ওনার মন মতো হয় না, তখন তখন আমরা কি করি, তখন ওই লোকটা কি করে, ওই যে বিক্রি করে বিক্রয়কারীর নিকট ফেরত দিয়ে দেয়, তখন ওইটারে বলে বিক্রয় ফেরত। এটা আরো একটা নাম আছে আন্ত ফেরত। এখানে একটা নাম বানানটা ভুল হয়েছে, এটা স্বর ও আছে, এখানে স্বর আ হবে, এটা আপনারা কারেকশন করে নিয়েন। আন্ত ফেরত, এই আন্ত ফেরত যে কথা, বিক্রয় ফেরত একই কথা। এখন সমস্যা হচ্ছে, এখন আপনি দেখতেছেন, বুঝতেছেন, শিখতেছেন, তবে এই ভিডিওটা দেখার পরে আপনার আর মন থাকবে না, তখন আপনি শর্ট টেকনিক খোঁজার মানে সুযোগ আর পাবেন না। তো এখন শিখতেছেন, দেখতেছেন, এখনই শর্ট টেকনিকটা দেখেন। দেখেন, এখানে শর্ট টেকনিক হিসাবে যদি আপনারা দেখতে পারেন, আমরা একটু রেড কালার করব। এখানে ক্রয় ফেরতের প্রথম বর্ণটা হচ্ছে ক, ক রফলা, এখানে ক রফলা আছে, সেক্ষেত্রে এটা আমরা লাল কালার করি। আচ্ছা, এটা একটু পরে করি, এটা করি। বিক্রয়, বিক্রয়ের প্রথম কি আছে, ব রস্বইকার বি, ব আছে, বটা আমরা লাল করি। এবং বই ফেরতের কি আছে, প্রথম বর্ণ ব আছে, এই দুইটা লাল করি।
বিক্রয় ফেরতের প্রথম বর্ণ ব, বই ফেরত এর প্রথম বর্ণ ব, কিন্তু কি দুইটার একটার উল্টা আরেকটা, অর্থাৎ কোনোটার সাথে মিল নাই। যদি আপনি মিলা যায়, নর্মাল যদি আপনি এমসিকিউ থাকে যে বিক্রয় ফেরতের অপর নাম কি, যদি লেখা থাকে বই ফেরত, তাহলে আপনি ওটা দিবেন না। যদি যেহেতু মিলা গেছে গা, আপনি বিক্রয় ফেরতের প্রথম বর্ণটাও ব এবং কি বই ফেরতের প্রথম বর্ণটাও ব, সেক্ষেত্রে আপনারা এটা রাইট দিবেন না, এটা কাটার দিবেন। দেখবেন কোনটার সাথে না মিলে, মিলে না কোনটা ওইটা দেখবেন। মিলে না কোনটা, ক্রয় ফেরত, ক্রয় ফেরতের কি প্রথম বর্ণটা হচ্ছে কয়রফালা, একটু সমস্যা হচ্ছে, কয়রফালা আছে এখানে। এখানে আন্তঃফেরতের এখানে কি আছে, স্বর ও আছে, কয় সাহিত্য স্বর ও মিলে না। সেক্ষেত্রে আমরা এটার সাথে এটা অ্যাডজাস্ট করে মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে অনাদায়ী পাওনা, যেটাতে বলি আমরা কুরিন। কুরিন হিসাবে আমরা জানি, তবে এটার যে আরো একটা নাম আছে অনাদায়ী পাওনা, যেটা আমরা পাওনা, পাওনা বলতে কি বুঝাইছি দেখেন, আমি একটু সহজ করে দেই। এই দেনাদারের মধ্যে কি পাইছিলাম, পাওনা পাইছিলাম না, দেখেন তো পাইছিলাম। এখানেও কি আছে, পাওনা, অর্থাৎ আমি বিক্রি করছি, আমার পাওনাটা বাড়ছে, তবে এটা অনাদায়ী, মানে আমি আদায় করতে পারি না, অনাদায়ী আদায় করতে পারি না, সেটা হচ্ছে কুরিন। এটা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি এই লাইনটা যদি পড়েন, তাহলে আপনি কুরিনের ব্যাখ্যাটা পেয়ে যাবেন। অনাদায়ী পাওনা হচ্ছে এমন একটা পাওনা যেটা আমি বিক্রি করছি, টাকাটা আমি এখনো পাই নাই, সেটারই বলে কুরিন। এবং এটা আরো নাম আছে, এখানে অ্যাড করতে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে অনাদায়ী দেনা। অনাদায়ী দেনা আর একটা নাম আছে, সেটাও কুরিনের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর আছে পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয়ের আরো নাম আছে অবচয় সঞ্চিতি, ক্রমযোজিত অবচয়। এই পুঞ্জীবিত অবচয়টা আবার কি? অবচয় তো দেখছেন ডেপ্রিকিয়েশন, কিন্তু পুঞ্জীবিত অবচয়টা মনে হয় ওইরকম দেখা হয় নাই। এই পুঞ্জীবিত অবচয় হচ্ছে, সাপোজ আমি একটা সম্পদ কিনেছি 50,000 টাকা, 50,000 টাকা দিয়ে একটা সম্পদ কিনছি, এটা 1 বছর পর বিক্রি করলাম। 1 বছর পর বিক্রি করার ফলে 10,000 টাকা আমার কি হয়েছে, 10,000 টাকা আমার মোট মূল্য থেকে কমে গেছে। ফলে কি হয়েছে, আমি বিক্রি করছি 40,000 টাকা। নর্মালি আমরা এটারে বলি অবচয়, এটারে বলি অবচয়, 10,000 টাকা যে এটারে বলি অবচয়। কিন্তু পুঞ্জীবিত অবচয় হচ্ছে এই কয়েকটা অবচয়ের যোগফল, অর্থাৎ একাধিক অবচয়ের যোগফল। কিন্তু অন্যদিকে আমি আরো একটা পণ্য কিনলাম, বা পণ্য বলতে ভুল হয়ে গেছে, সম্পদ কিনলাম, এটার দাম 50,000 টাকা, এবং কি এইটা আমি জানি এটা 3 বছর, 3 বছর পরে এটার দাম হয়ে যাবে 35,000 টাকা। 35,000 টাকা যদি হয়ে যায়, তখন এটা কি হবে, কত টাকা মাইনাস হবে তাহলে, মোট মূল্য থেকে 15,000 টাকা অলরেডি মাইনাস হয়ে যাবে। একটু ভালো করে বুঝেন, 15,000, আচ্ছা একটা কমা, 50,000। এবং আমি লাস্টে কি পাইলাম, এখানে 50,000 থেকে যে 15,000 বাদ দিয়ে, তাহলে এই সম্পদ আমি বিক্রি করতে পারতেছি 35,000। 35,000 যদি বিক্রি করি, তাহলে আমাদের দেখেন তো, এটা 3 বছর ব্যবহারের ফলে আমাদের 15,000 টাকা কমে গেছে গা। অর্থাৎ আপনি যদি 1 বছরের অবস্থায় যদি বের করতে চান, তাহলে কি হয়, 1 বছর সমান কত, আচ্ছা 1 year is equal to 5,000 টাকা।
এটা হচ্ছে অবচয়, এটা হচ্ছে 1 বছরের অবচয়। তাহলে কি হবে? 1 বছরের অবচয় আমরা বের করতে পারছি। এখন যদি সেকেন্ড সেকেন্ড বছরের অবচয় যে বের করতে চাই, সেকেন্ড বছরে কি হয়েছে? সেম সেম হয়েছে। সেকেন্ড বছরে আমাদের 5,000 টাকা অবচয় হয়েছে। এবং কি আমরা যদি 3 নম্বর বছরে যদি অবচয় বের করতে চাই, তাহলে কি হয়েছে? আচ্ছা, আমাদের 1 বছরে প্রথম বছর অবস্থা হয়েছে 5,000 টাকা, দ্বিতীয় বছরে হয়েছে 5,000 টাকা, তৃতীয় বছরে হয়েছে 5,000 টাকা। আমরা এখানে হিসাব করে বের করতে পারলাম। তাহলে মোট হয়েছে 15,000। এখানে যদি আপনি পুঞ্জীবিত অবস্থায় যদি বলেন যে এখানে পুঞ্জীবিত অবস্থায় কত, এখানে পুঞ্জীবিত অবস্থায় চাইছে, তাহলে কি হয়েছে? পুঞ্জীবিত অবচয় পঞ্জীবিত অবচয় আমরা বলতেই পারি এখানে 15,000 টাকা। এই হচ্ছে আপনাদের অবচয় এবং